অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘর জামাই। উপন্যাসটি আমি মোট ২টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। পাগলাটাকে আজ বেধড়ক পিটিয়েছে ছানু, একেবারে অমিতাভ বচ্চনের কায়দায়। সে একা নয়, তাদের শীতলা মাতা স্পোর্টিং ক্লাবের ছেলেরাও ছিল। তবে তারা বেশি মারেনি। ছানুরের রাগটা বেশি চড়ে গিয়েছিল। ঘর জামাই রাখবে, ঘর জামাই রাখবে বলে চেঁচিয়ে পাড়া মাত করলে কার না রাগ হয়। জামাইবাবু খেতে বসেছে সবে, এমন সময় কোথা থেকে পাগলটা এসে হল্লা জুড়ে দিল। তার বাবা ঘর জামাই ছিল বলে একটু চাপা কানাকানি হাসি মশকারা বরাবরই শুনে আসছে ছানু। আজকের বাড়াবাড়িটা তাই সহ্য হয়নি। কিন্তু মারটা একটু বেশি হয়ে গেছে। নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। একটা চোখ কালশিটে পড়ে বুজে গেছে। কাঁকালেও জোর লেগেছে। কোকাতে কোকাতে অজ্ঞান মতো হয়ে গিয়েছিল। খাওয়া ফেলে গোবিন্দই এসে জাপটে ধরল তাকে। করছোটা কি? মেরে ফেলবে নাকি? ছানু তখনও রাগে ফুঁসছে। কত বড় সাহস দেখলেন? বাবাকে অপমান! গোবিন্দ ঠান্ডা গলায় বলল, নিজেদের ঘাড়ে নিচ্ছ কেন? পাগলরা কত কিছু করে, তার কি কিছু ঠিক আছে? হির যে অবস্থা খুব খারাপ। ক্লাবের ছেলেরাই দৌড়ে জল নিয়ে এলো। বহুক্ষণ জলের ঝাপটাতেও কাজ হলো না। গোবিন্দ গম্ভীর মুখ করে বলল, ভিক্ষে করে খায়, কখনো তাও জোটে না। ওর কি এত মার খাওয়ার মতো ক্ষমতা আছে শরীরে? দেখছো না কেমন হাড় বের করা চেহারা, দুর্বল। ছানু একটু ভয় পেয়ে গিয়েছিল তখন। যদি মরে টরে যায় তাহলে কি হবে? সে একটু কাঁপা গলায় বলল, ওরকম না বললে কি মারতুম? গোবিন্দ শালার দিকে কঠিন চোখে চেয়ে বলল, পাগল আর দুর্বল বলেই মারতে পেরেছ, নইলে কি পারতে? গোবিন্দ গিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে কৃষ্ণকান্তের নাকে অনেকক্ষণ ধোঁয়া দিল। কাজ হলো না তাতে। পাগলটা বড্ড টানা মারছে শরীরটাতে, খিচুনির মতো। এ গায়ে ডাক্তার নেই? গিরিন না কে একজন ছিল না? ক্লাবের একটা ছেলে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাকা। কাকা তো বেলপুকুর গেছে। গোবিন্দ গম্ভীর হয়ে খানিকক্ষণ ভেবে বলল, রাস্তায় ফেলে রাখা ঠিক হবে না, তোমরা ধরো ওকে, দাওয়ায় তুলে শুইয়ে দাও। ও বোধহয় আজ খায়নি, পেটটা খোঁদল হয়ে আছে। ক্লাবের ছেলেরা ধরাধরি করে চণ্ডীমণ্ডপে তুলে শোয়ালো কৃষ্ণকান্তকে। কে একটা পাখা নিয়ে এসে মাথায় বাতাস করতে লাগলো। ছানুকে ভিতর বাড়িতে নিয়ে গেল তার দিদি। এই, তোকে মা ডাকছে। পাপিয়া অর্থাৎ ছানুর মা ছেলের দিকে চেয়ে বলে, খুন করেছিস নাকি পাগলটাকে? তুমি তো আমাকে ডেকে বললে পাগলটা কি সব অসভ্য কথা বলছে, গিয়ে দেখতে। তা বলে অমন করবি? বেশি মারিনি, বেকায়দায় লেগে গেছে। জামাই তোকে কি বলছিল? বকছিল নাকি? জামাইবাবু বোধহয় রেগে গেছে। এ কথায় তার দিদি আর মায়ের মুখ শুকোলো। পাপিয়া চোখের জল মুছে বলে, বিয়ের পর ২ মাসও কাটেনি, এর মধ্যে জামাইকে কে যে ওষুধ করলো কে জানে। বিষ নজরে দেখে আমাদের। মেয়েকে নেওয়ার নামটিও করে না। কেমন যেন রোখা চোখা রাগ রাগ ভাব। ৭ বার খবর পাঠিয়ে আনিয়েছি এ নিয়ে কথা বলবো বলে। দিলে সব ভণ্ডুল করে। জামাই আরো রেগে রইল। এখন কি হবে? কি হবে তার ছানু কি জানে। তবে গোবিন্দদা যে তাদের বিশেষ পছন্দ করে না এটা সে টের পায়, কিন্তু মাথা ঘামায় না। সংসারের সম্পর্ক টম্পর্ক নিয়ে মাথা ঘামাতে তার ভালো লাগে না। পাপিয়া চোখের জল মুছে বলে, সব অশান্তির মূলে ওই একটা লোক, লোভী, স্বার্থপর, অন্ধ। বিয়ের পরে আমি পই পই করে বলেছিলাম, ওগো, বাবার সম্পত্তি আঁকড়ে পড়ে থেকো না, নিজের পায়ে দাঁড়াও, চলো আমরা অন্য কোথাও চলে যাই। মতিছিন্ন হলে কি কেউ ভালো কথা কানে নেয়? বাবার পিছনে পিছনে চাকর বাকরের মতো ঘুরত। গায়ে কত হাসাহাসি হয়েছে তাই নিয়ে, গ্রাহ্যও করতো না। মেয়ে মুক্তি বলল,
ওসব কথা এখন থাকতো। চণ্ডী মণ্ডপে ভীষণ ভিড় জমে গেছে, আমার ভয় করছে। পাপিয়া আরেকবার চোখে আঁচল চাপা দিয়ে কাঁদল। তারপর মুক্তিকে বলল, কিছু টাকা বার করে ক্লাবের ছেলেদের হাতে দে, নাটাগড়ের হাসপাতালে ওকে নিয়ে যাক, মরলে সেখানেই মরুক, এখানে যেন না মরে। মুক্তি চলে গেলে ছানুর দিকে চেয়ে পাপিয়া বলে, জামাই যখনই আসে অমনি ওরা এসে জোটে। কারা মা? তোর মামা তো দিদি আর বোনেরা, ওরাও মাথাটা খাচ্ছে, মুক্তির দিকে ফিরেও চায় না, শালিদের সঙ্গে ঠাট্টা তামাশা করে ফিরে যায়। বিরক্ত হয়ে ছানু বলে, এখন একটা বিপদের সময় কেন যে জামাই নিয়ে পড়লে? বিপদ তো তুই বাঁধিয়েছিস মুখ পোড়া, সংসারের কত রকম বিপদ আছে তা জানিস? ছানু রাগে দুঃখে ঠোঁট কামড়ায়, বুকে বড্ড ভয়ও তার, মাথাটা কেমন যেন করছে। সে কারাটে মারার কায়দায় একখানা লাথিও কষিয়েছিল পাঁজরে। সত্যি মরে যাবে নাকি পাগলটা? সে ঘুরে সদর দরজার কাছে এসে দূর থেকে ভিড়টা দেখতে লাগলো। তার দিদি মুক্তি গোবিন্দদার সঙ্গে কি যেন কথা বলছে একটু তফাতে দাঁড়িয়ে। গোবিন্দদার মুখটা লাল টকটক করছে, খুব রাগের সঙ্গে কি যেন বলছে। মুক্তি বোধহয় কাঁদছে, বারবার আঁচল তুলছে চোখে। মরে গেল নাকি? আজ বাজারে একটা সিনেমা দেখানো হবে, শিবা, দারুণ ঝাড়পিটের ছবি। ফিল্মটা দেখবে বলে কত দিন ধরে সানিয়ে রেখেছিল ছানু। অবস্থা যা দেখছে তাতে ফিল্ম দেখা লাটে উঠল। এ একটা অদ্ভুত ব্যাপার, পাগলটার জন্য দরদ উঠলে উঠবে মানুষের, অথচ লোকটা যে খেয়ে না খেয়ে ধুকতে ধুকতে রোজ মরতে মরতে বেঁচেছিল, তখন দরদটা ছিল কোথায়? যে কোনো দিন বাঁকা নদীর পোলের ওপর থেকে তো পড়েও মরতে পারত। রোজ রেলিংয়ের উপর উঠে এ মোড়া থেকে ও মোড়া পায়চারি করে। ভিড়ের ভিতর থেকে একটা চেঁচামেচি ক্রমে জোরালো হয়ে উঠছে, কে মেরেছে রে? বাপের জমিদারি পেয়েছে নাকি? যা তো, বলাগড় থানায় গিয়ে একটা খবর দিয়ে আয় তো, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাক। আরেকজন খুব তেজের গলায় বলে, ঘর জামাই রাখার কথায় বাবুদের খুব আঁতে লেগেছে বোধহয়, সাতে নেই পাঁচে নেই পাগলটা পুলের নিচে পড়ে থাকতো। ইস, একেবারে খুনই করে ফেলেছে। ধরে দে না ঘা কতক ছোড়াটাকে টেনে এনে, পালালো কোথায়? ছানু কি করবে বুঝতে পারছে না, তার বীরত্বও উবে গেছে, মাথাটা কেমন জানি লাগছে। গোবিন্দকে দেখতে পেল ছানু, ভিড় সরিয়ে চণ্ডীমণ্ডপে উঠে গেল। গোলমালটা একটু কম, সবাই খুব মন দিয়ে নিচু হয়ে কি যেন দেখছে। ভগবান, মরে যাচ্ছে নাকি? এবারকার মতো বাঁচিয়ে দাও ভগবান, জীবনে আর কারো গায়ে হাত তুলব না। ছানু বিহব্বল হয়ে অবশ শরীরে শুয়ে পড়ল বারান্দায়। কতক্ষণ শুয়ে আছে তার খেয়াল ছিল না। হঠাৎ দেখতে পেল তার দিদি মুক্তি এক গ্লাস গরম দুধ আঁচলে ধরে নিয়ে যাচ্ছে দ্রুত পায়ে। চোখ মেলেছে, চোখ মেলেছে, চিৎকার উঠল একটা। ভগবান বলে কেঁদে ফেলল ছানু। পাঁশিকে মানত করে ফেলে শীতলা মায়ের কাছে। একটা শোরগোল উঠল চণ্ডীমণ্ডপে। কেষ্ট পাগলা উঠে বসেছে, দুধ খাওয়ানো হচ্ছে তাকে। একরকম জড়িয়ে ধরে আছে তাকে গোবিন্দ, দুধ খাওয়াচ্ছে। মার মুখ ভিড়টাকে শেষ অবধি সামলে নিল গোবিন্দই। উঠে দাঁড়িয়ে জোরালো গলায় ধমকের সুরে বলল, যে যার বাড়ি যান, এখানে ভিড় করে লাভ নেই, কৃষ্ণকান্তর দায়িত্ব আমি নিচ্ছি, এখন হাওয়া বাতাস খেলতে দিন। ভিড়টা পাতলা হতে লাগলো। শেষ অবধি রইল গোবিন্দ, মুক্তি আর ক্লাবের দুটো ছেলে, যারা ছানুর বন্ধু। গোবিন্দ হাতছানি দিয়ে ডাকলো ছানুকে। ছানু দুর্বল পায়ে গিয়ে দাঁড়ালো চণ্ডীমণ্ডপের কাছটিতে। কখন একটা শতরঞ্জি পেতে বালিশে শোয়ানো হয়েছে কৃষ্ণকান্তকে। চোখ মিটমিট করছে, ঠোঁটে একটু ভ্যাবলাকান্ত হাসি। পাগল বলে কথা, সে কি আর মারধর অপমানের কথা মনে রাখে? গোবিন্দ ছানুর দিকে চেয়ে বলে, কেসটা খুব খারাপ করে ফেলছিলে। ছানু শুকনো গলায় বলে, আর হবে না। খুব ভয় পেয়েছ না? ছানু চুপ করে থাকে। আর ভয়ের কিছু নেই, কৃষ্ণকান্ত মনে হচ্ছে টিকে যাবে। গায়ের লোক বলা বলি করছিল ও নাকি আগেই চণ্ডীমণ্ডপেই থাকতো। মুক্তি বলে, হ্যাঁ থাকতো, নোংরা করে রাখে বলে বাবা তাড়িয়ে দিয়েছিল।
তোমাদের চণ্ডীমণ্ডপ, তোমরা যা ভালো বুঝেছ করেছ, কিন্তু লোকে ব্যাপারটা ভালো চোখে দেখেনি। হরপ্রসন্নবাবু নিজেই থাকতে দিয়েছিলেন ওকে, একধারে পড়ে থাকতো, কি এমন ক্ষতি হচ্ছিল তাতে? তার দিদি মুক্তির সঙ্গে জামাইবাবু গোবিন্দর যে তেমন বনিবনা হচ্ছে না, এটা ছানুও জানে। তার দিদি বোধহয় এ কথার জবাবে একটা বাঁকা কথা বলে বসত। সম্পর্কটা এভাবেই খাট্টা হয়ে যায়। ছানু ছল ছল চোখে চেয়ে বলল, না না, ক্ষতি কিসের? আমি বাবাকে রাজি করিয়ে ওকে এখানেই রেখে দেব। দেখো চেষ্টা করে। হরপ্রসন্নবাবুর মায়াদয়ার শরীর ছিল, অনেকের আশ্রয়দাতা ছিলেন। লোকে সে কথা এখনো বলে। সব জায়গা থেকে তাড়া খেয়ে এখন পোলের নিচে থাকে। এতক্ষণ ছেলে দুটো কোনো কথা বলেনি। এবার তাদের একজন বলল, পোলের নিচেও তো দুপাশ খোলা, ঝড় জল হলে ভেজে। প্রাণেশ বলল, রেলিংয়ের ওপর উঠে রোজ হাঁটে, কবে যে পড়ে মরবে। গোবিন্দ একটু গম্ভীর চিন্তান্বিত মুখে বলে, হরপ্রসন্নবাবুর বিষয়বুদ্ধিও ছিল, মহত্বও ছিল। তার বিষয়বুদ্ধিটুকু শুধু নিলাম, মহত্বটা নিলাম না, এটা ভালো নয়। খোঁচাটা কাকে তা টের পেল ছানু। কান একটু গরম হলো। মুক্তি বলল, এভাবে বলছো কেন? দাদু দাদুর মতোই ছিল, তা বলে সবাই তার মতো হবে নাকি? সেই কথাই তো বলছি, সবাই কি আর ওরকম হয়? অনেকে শাঁসালো শ্বশুর পেয়ে মা বাবাকে আস্তা করে ফেলে দিয়ে চলে আসে। যাকগে, একে একটু দেখো, আমার ফেরার বাসের সময় হয়ে গেছে, আমি এবার উঠব। মুক্তির মুখ রাগে অভিমানে ফেটে পড়ছে। গোবিন্দকে খবর দিয়ে না আনলে সেও আসতে চায় না, এলেও রাতে থাকে না। ছানু বোঝে কোথায় একটা কিছু গোলমাল পাকিয়ে উঠছে। গোবিন্দদা বাবাকে একদম দেখতে পারে না, আর দিদি বাবাকে ভীষণ ভালোবাসে। তাই কি ওদের ঝগড়া? হেগে মুতে ফেলে বলে ছেলেরা আর মাকে ঘরে থাকতে দেয় না। বারান্দায় হোগলার বেড়া তুলে ঘিরে দিয়েছে, সেই বেড়ারও ওপর নিচ ফাঁক। শীতের হাড় কাঁপানো হাওয়া, বর্ষা, বাদলা, ধুলো, বালি, সাপ, ব্যাঙ সবই ঢোকে। দরজা বলে কিচ্ছু নেই, খাঁ খাঁ করছে একটা দিক। বেড়াল কুকুর ঢুকে পড়ে অহরহ। শরীরের নানা রোগ ভোগ নিয়ে বুড়ি একখানা নড়বড়ে চৌকির উপর পড়ে থাকে। এ একরকম ঘরের বার করে দেওয়া, একরকম বিদায় দিয়ে দেওয়া। গেড়াপোতায় দিদির বাড়িতে গেলে একবার করে যায় গোবিন্দ। বুড়ো মানুষদের উপর তার এমনিতেই একটা টান আছে। পুরনো সব দিন যেন ঘিরে থাকে তাদের। কত গল্প শোনা যায়, তাদের কষ্ট গোবিন্দ ঠিক সইতেই পারে না। তার উপরে এ হচ্ছে সম্পর্কে তার দিদি শাশুড়ি। নাত জামাই এ গায়ে আসে জেনে বুড়ি বড্ড কাকুতি মিনতি করে ধরেছিল গোবিন্দ দিদিমাকে। নাত জামাই এলে যেন একটিবার চোখের দেখা দেখতে পায়। তারপর গোবিন্দ প্রায়ই যায়। মানুষকে মানুষের এত অপমান করার অধিকার নেই, থাকতে পারে না। বুড়িকে তার ছেলেরা যেভাবে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, এরকমটা কিন্তু কোনো বুড়ো মানুষেরই সঠিক পাওনা নয়। গোবিন্দর ইচ্ছে করে রাগে ফেটে পড়ে। এসে সে একখানা মোড়া পেতে কাছেই বসে থাকে। রসগোল্লা বা সন্দেশ নিয়ে আসে বুড়ির জন্য। বুড়ির নোংরা বিছানা বা কাপড় জামা, মুতের মেটে হাঁড়ি কিছুই সে ঘেন্না পায় না। বুড়ি তার সাড়া পেলেই উঠে বসে, রোগা জীর্ণ চেহারা। রোগের যন্ত্রণায় মুখ চোখ বসে গেছে, তবু গোবিন্দ এলে ফোকলা মুখে খুব হাসে। এসেছিস ভাই, তোকে দেখলে আমার প্রাণটা কেন ঠান্ডা হয় রে। আপনার প্রাণ ঠান্ডা হয়, আর আপনার অবস্থা দেখলে যে আমার মাথা গরম হয়। এরকমই তো হওয়ার কথা। সংসার বড় জঞ্জাল। সংসার জঞ্জাল কেন হবে ঠাকুমা? সংসারকে জঞ্জাল বানালে তবেই তা জঞ্জাল হয়। আপনার ছেলেরা বড্ড অমানুষ। বুড়ি ভয় খেয়ে বলে, ওরে, জোরে বলিস নে, শুনলে আমাকে খুব হেনস্থা করবে। একটু ওদের কথা বল শুনি। গোবিন্দ হাসে। ওদের কথা বলতে বড় ছেলে আর তার সংসারের কথা। গোবিন্দ বলে, সে ছেলেও তো আপনাকে ছোলাগাছি দেখিয়ে কেটে পড়েছে। বলি, নাতি নাতনি কাউকে চোখে দেখেছেন? বুড়ি থোতা মুখ করে বলে,
কোত্থেকে দেখবো বল? কে দেখাবে? তারা কি আর আসে? তবে ভালো থাকলেই ভালো। ভালো থাকবে না কেন? দিব্যি ভালো আছে। আপনার ছেলে শ্বশুরের পয়সায় হেসে খেলে বেড়াচ্ছে। তোর বউটা কেমন হলো? ভালো? যত্ন আত্তি করে? এখনো তো ভালো করে ঘরে আনিনি। হো মা, তা কেন রে? ইচ্ছে হয় না। মেয়েটা বড্ড মুখরা। একটু তেল মজিয়ে নেই। ত্যাগ দিবি নে তো? গোবিন্দ হাসে। বিয়ে করার ইচ্ছেই ছিল না আমার। বিয়ে করলেই নানান রকম ভজঘট্ট পাকিয়ে ওঠে। আপনার নাতনিটিও সোজা নয়। বিয়ের রাতে আমাকে পরামর্শ দিয়েছিল আলাদা বাসা করে থাকতে। সেই যে পিত্তি জ্বলে গেল, আর তা ঠান্ডা হলো না। তোর কিন্তু বড্ড রাগ ভাই। আমার নাতনিটাকে এনে একবার দেখাবি আমায়। তাকে দেখিনি তো কখনো। বড্ড দেখতে ইচ্ছে যায়। কবে মরে যাব, একবার মুখখানা দেখে রাখি। কেমন চেহারা রে? বাপের মতো মুখ পেয়েছে? হ্যাঁ, তাহলে তো দেখতে ভালোই হবে। তোর পছন্দ তো? চেহারা খারাপ নয়। আপনি তো তাদের কথা শুনতে চান, কিন্তু তারা কখনো আপনার কথা ভুলেও মুখে আনে না। কেন ঠাকুমা? এটাই কি সংসারের নিয়ম? বুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, শুনেছি বিষ্টু নাকি এ বাড়িতে খুব কষ্টে ছিল বলে তার রাগ আছে। বিয়ে করে বিদায় হওয়ার জন্যে বড্ড অস্থির হয়েছিল। তা সে তার ছেলেপুলে নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকলেই হলো। এই বুড়ো বয়সে একটা কথাই কেবল মনে হয়, যে কটা দিন আছি যেন শোক তাপ পেতে না হয় আর। ওইটাই ভয়ের ব্যাপার বুঝলি। ছেলে পুলে নাতি নাতনি যখন অনেকগুলো হয়ে যায়, তখনই ভয় হয়। কোনটা পড়লো কোনটা মরলো, বড় জ্বালা। বুঝেছি ঠাকুমা। আর একটা হয়, সবাইকে খুব দেখতে ইচ্ছে করে। বিষ্টুর তো 2 ছেলেও আছে। তারা কেমন? আর 5টা ছেলের মতোই। এই পোড়া চোখে তো আর দেখতে পাবো না তাদের। তোর চোখ দিয়েই যেন দেখতে পাচ্ছি। এত মায়া কেন বলুন তো ঠাকুমা? এত মায়া থাকলে যে শরীর ছাড়তে কষ্ট হবে। বুড়ি একটু কেঁপে ওঠে। শরীর কি আর ছাড়তে চায় রে? এত কষ্ট, তবু শরীর ধরে পড়ে আছি। পাপের মন তো, সহজে তাই মরতে দেয় না ভগবান। আর অনেক ভোগাবে, তবে মারবে। গোবিন্দ এসে বসে বসে বুড়ির ঘরখানা দেখে। আদপে ঘরই নয়, একটা আব্রু মাত্র। রাতের বেলায় ছেলেরা ঘরে দৌড় দিয়ে শোয়। বুড়ি বাইরে বেওয়ারিশ পড়ে থাকে। মানুষ যে কি করে এত হৃদয়হীন হয়। শ্বশুরবাড়ি থেকে পরপর শাশুড়ির চিঠি এলো। কুসুমপুর থেকে যারা নাটাগড়ে আসে, তাদের হাত দিয়ে চিঠি পাঠায় শাশুড়ি। একটাই বয়ান, মেয়েকে কবে ঘরে নিয়ে যাবে গোবিন্দ। সংসারে মন দিতে আর ইচ্ছে হয় না গোবিন্দর। সংসার বড়ই নিমক হারাম জায়গা। তার উপর ওই বাপেরই তো মেয়ে। তার আর কতটুকু দয়া মায়া হবে? তার চেয়ে একা বোকা বেশ আছে সে। তার বাড়ির লোক বউ আনার জন্য খুব গঞ্জনা দেয়, বিশেষ করে মা। তবে সে মাথা পাতে না, গড়িমসি করে। গত সপ্তাহেও গেড়াপোতা গিয়ে বুড়িকে দেখে এসেছে গোবিন্দ। মনে হয়েছে আর বেশি দিন নেই। বুড়ি বালিশের তলা থেকে একখানা তোবড়ানো সোনার আংটি বের করে তার হাতে দিয়ে বলল, তোর বউকে দিস এটা। এটা আবার কেন? এ আমি নেব না। আপনার শেষ সম্বল। চুপ, গলা তুলতে নেই। আমার যা ছিল ওরা নিয়ে নিয়েছে। এটা অতি কষ্টে লুকিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সম্বল বলিসনি? হে আমার শত্রু। অভাবের সংসারে গয়না সব অনেক আগেই গাপ হয়ে গিয়েছিল। 5 গাছা চুড়ি, 2টো ঝুমকো দুল, 2টি মাকড়ি আর 3টে আংটি ছিল। এইটাই শেষ আংটি। টের পেলেই নিয়ে যাবে। এটা মুক্তির জন্য আমি রেখেছি। তবে বুড়ি যার জন্য রেখেছে তার কাছে এই আংটির কোনো দাম হবে না, তা গোবিন্দ ভালোই জানে।
মুক্তি তার বাপের একমাত্র মেয়ে বলে গয়নাগাটি মেলায় পেয়েছে। হরপ্রসন্ন নাকি নাতনিকে খুব ভালোবাসতেন। বিয়ের গয়না তিনিও কিছু দিয়েছিলেন। মুক্তি এই তোবড়ানো আংটির আসল দাম বুঝতে কি চাইবে? কিন্তু গোবিন্দ বোঝে। আংটিটা মাথায় ঠেকিয়ে কাগজে মুড়ে পকেটে রেখে সে বলল, এই আংটির দাম লাখ টাকা। সে তোর কাছে ভাই, তুই যে সোনার মানুষ। এত চট করে সার্টিফিকেট দিয়ে বসবেন না। এখনো কিন্তু আপনার নাতনিকে নিয়ে ঘর করা শুরু করিনি। সংসারে পড়লেই কে কেমন বোঝা যায়। তোদের সংসার কি আমি দেখতে যাব রে? এই যে তুই আমার কাছে আসিস, এইতেই তুই সোনার মানুষ। বুড়ো বুড়িদের কাছে কেউ আসতে চায় না রে ভাই। সারাদিন দুটো কথা কওয়ার লোক পাই না। আজকাল আরো কি হয়েছে জানিস? শুনলে হাসবি। আজকাল রাত বিরেতে বড় ভয় পাই। কিসের ভয় ঠাকুমা? দাওয়ার উত্তর দিকে ওই লেবু গাছটা দেখছিস তো? দেখছি। ওদিকটায় ওরা বেড়া দেয়নি। নিশুত রাতে ঘুম ভেঙে গেলে দেখতে পাই কারা যেন সব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে আমাকে দেখে। কারা? চোর ছ্যাচর নয় তো? না রে ভাই, এ বাড়িতে চোর ছ্যাচরেরও আসবার প্রবৃত্তি হয় না। মনে হয় তোর দাদা শ্বশুর আসে, আমার এক ভাসুর, শাশুড়ি, আরও সব যেন কারা। তারা কেউ জ্যান্ত মানুষ নয়। তাহলে ভূত? বলে খুব হাসে গোবিন্দ। বুড়ি হাসিটাকে গ্রাহ্য না করে বলে, তখন ভাই বড্ড ভয় করে। কত ডাকি ছেলেদের বউদের, কেউ কোনো সাড়া দেয় না। হাতে পায়ে ধরে বলেছি, ওরে এদিকটাতে একটা বেড়া দিয়ে একটা ঝাঁপের মতো দরজা করে দে, তাও কেউ গ্রাহ্য করে না। ঠাকুমা, আমি যদি ভালো করে বেড়া দিয়ে ঘরখানা বেঁধে দেই তাহলে কি হয়? কি জানি ভাই, তাতে বোধহয় আমার ছেলেদের আঁতে লাগবে। তোকে কিছু বলবে না, কিন্তু আমাকে দিনরাত ঝাপা ঝাপা করবে। কাজ কি তোর ওসব করতে যাওয়ায়? মাঝে মাঝে যে এসে দেখে যাস, সেই আমার ঢের। এখন একটা মানুষ এসে দুদণ্ড কাছে বসলে এত ভালো লাগে যে মনে হয় আর কিছু চাই না। কেউ যে আসে না, তাতেও দোষ দেই না কাউকে। হেগে মুতে ফেলছি, ঘরে নোংরা পড়ে থাকে, ঘেন্নায় আসে না। হ্যাঁ রে, তোরও ঘেন্না করে তাই না? গোবিন্দ মাথা নেড়ে হেসে বলে, আমার ওসব ঘেন্না পিত্তির বালাই নেই। আমার এক কাকার পেটে ক্যান্সার হয়েছিল। বাহ্যের দ্বার বন্ধ করে ডাক্তাররা পেটের বাঁ পাশে একটা কৌটো লাগিয়ে দিয়েছিল। তাতেই মল জমা হতো। নিজ হাতে সেসব পরিষ্কার করেছি। রোগীর সেবায় আমার খুব অভ্যেস আছে। আমাদের বাড়িতে কারো অসুখ বিসুখ হলে আমিই সব করি। তবে কেন তুই সোনার ছেলে নোস বলতো? তোকে দেখেই যে বুকটা জুড়িয়ে যায় আমার। রোগীর সেবা তো নার্সরাও করে, তারাও কি সব সোনার মেয়ে? ওটা কথা নয়, আমার ঘেন্নার ধাতটাই নেই। একটু কাছে আয়, তোর মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করি। আশীর্বাদের কোনো দাম আছে কিনা গোবিন্দ জানে না, কিন্তু বুড়ির রোগা হালকা দুখানা হাত যখন তার একরাশ চুলওয়ালা মাথায় থরথর করে কাঁপছিল, তখন গোবিন্দর মনে হলো বুড়ির প্রাণটাই যেন হাত বেয়ে আঙুল থেকে চুইয়ে তার ভেতরে ঢুকে আসতে চাইছে। আশীর্বাদের যদি কোনো অর্থ হয়, তবে এর চেয়ে বেশি আর কি হবে? সেই তোবড়ানো আংটিটা নিয়ে এসেছিল আজ গোবিন্দ। মুক্তি সেটা হাতে নিয়ে খুশি হলো না, কিন্তু অবাক হলো। এটা কিসের? তোমার ঠাকুমা দিয়েছে আশীর্বাদ। হঠাৎ এটা দেওয়ার মানে কি? মানে কিছু নেই। আশীর্বাদের যদি কিছু মানে থাকে তবে এরও মানে আছে। মুক্তি আংটিটা খুব হেলা ভরে একটা দেরাজে রেখে দিয়ে বলে, তুমি বুঝি এখন খুব যাও ও বাড়িতে? না না, মাঝে মাঝে যাই। তুমি বোধহয় কখনো যাওনি। সেটা তো আমার দোষ নয়।
ও বাড়ির সঙ্গে বাবারই সম্পর্ক নেই। গোবিন্দ দাঁতে দাঁত চেপে বলে, সম্পর্ক যে কেন থাকে না সেটাই যে আমার মাথায় আসে না। মুক্তি প্রসঙ্গটা এড়িয়ে যায় অন্য কথায়। রাগ গোবিন্দর সাধে হয় না। বুড়ির লাঞ্ছনা আর অপমান যে একেবারেই অকারণ। কতগুলি নির্মম ব্যাককেলে মানুষের চূড়ান্ত স্বার্থপরতাই যে তার কারণ। এটা ভেবে তার মাথা আগুন হয়ে যায়। তার শ্বশুর বিষ্ণুপদ বোধহয় গোবিন্দর নীরব রাগ আর ঘেন্না টের পায়। তাই গোবিন্দ এলে একটু তফাৎ হয়, লুকোনোর চেষ্টা করে, এমনকি একসঙ্গে খেতে অবধি বসে না। তার দুই শালী অর্থাৎ মুক্তির ছোট মামার মেয়েরা বিকেলে আলু কাবলি করবে, খাওয়ার নেমন্তন্ন করেছিল। নইলে আগেই চলে যেতে পারত গোবিন্দ। শালা ছানু পাগলটাকে মেরে বসায় যাওয়া হয়নি। গোলমালে আলু কাবলি ও মুলতুবি রেখে গোবিন্দ রওনা হওয়ার জন্য চুল আঁচড়াতে যখন ঘরে এলো, তখন শাশুড়ি খুব কাচুমাচু মুখে ঘরের দরজায় এসে বললেন, উনি কিন্তু এখনো ফিরলেন না। কে, কার কথা বলছেন? তোমার শ্বশুর। কখনো তো এত দেরি করেন না। আজ যে কি সব হচ্ছে। গায়ে কোথাও গেছেন টেছেন হয়তো। চারদিকে লোক পাঠিয়েছি, যেখানে যেখানে যান তার কোথাও নেই। গোবিন্দ ঘড়ি দেখে নিল। বাস ধরবার জন্য মাত্র আধ ঘন্টা সময় আছে। পা চালিয়ে হাঁটলে 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। কাজে খুব দেরি হয়ে যায়নি। তুমি যাচ্ছ বাবা? হ্যাঁ, শেষ বাস 5টায়। আজকাল তো কিছুতেই তোমাকে একটি দিনও আটকে রাখতে পারি না। মুক্তির কি করবে তা কি ভেবেছ? বিয়ের পর তো অনেক দিন হয়ে গেল। বলেছি তো আরো কিছুদিন আপনাদের কাছে থাক, তারপর ভেবে দেখব। ব্যাপারটা তো ভালো দেখাচ্ছে না। 5 জনে 5 কথা বলছে। আপনার মেয়ের মন এখনো তৈরি হয়নি। আমাদের বেশ বড় পরিবার, মানিয়ে গুছিয়ে চলা খুব সহজ নয়। তাই মন তৈরি হোক। পাপিয়া খুব সংকোচের সঙ্গে বলে, আসলে বড় আদরে মানুষ তো, অত কাজকর্মের মধ্যে গিয়ে পড়লেই খেই হারিয়ে ফেলবে। গোবিন্দ চিরুনিটা পকেটে গুজে রেখে বলে, তা বলে তো আমিও আর ঘর জামাই থাকতে পারি না। শাশুড়ি বিবর্ণ মুখে বলে, সে কথা কি বলেছি বাবা? আপনার মেয়ে আমাকে আলাদা সংসার করার প্রস্তাব দিয়েছিল। সেটা কোনোদিনই সম্ভব না। আমরা মা বাপকে আস্থা করে ফেলতে শিখিনি। গোবিন্দর হঠাৎ খেয়াল হলো তার গলা কিন্তু সপ্তমে পৌঁছে গেছে এবং ভেতরে ভেতরে রাগের একটা ঝড় পাকিয়ে উঠছে। সে লজ্জা পেয়ে হঠাৎ চুপ করল, গুম হয়ে গেল। তারপর গলা কয়েক পর্দা নামিয়ে এনে বলল, আপনি আর আমাকে চিঠি লিখে আনার চেষ্টা করবেন না। পাপিয়া কাঠের মতো দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, আলাদা থাকা কি ঘর জামাই থাকা বাবা? তার চেয়ে খুব বেশি ভালোও নয়। আর আমার সময় নেই, আমি যাচ্ছি। আমার মনটা ভালো নেই বাবা, কি বলতে হয়তো কি বলেছি। তোমার শ্বশুরকে কিন্তু ঘর জামাই থাকতে আমিই বারণ করতাম। লোভে পড়ে হলো, তার প্রায়শ্চিত্ত এখনো করতে হচ্ছে। কান্না একদম সইতে পারে না গোবিন্দ। কেউ কাঁদলেই, তা সে কপট কান্না হলেও, সে কেমন দ্রব হয়ে পড়ে। পাপিয়া দরজার কপাট দুহাতে আঁকড়ে ধরে তাতে মুখ গুজে কাঁদছিল। দ্রব হলেও গোবিন্দ কখনো গলে যায় না। সে গম্ভীর নিচু গলায় বলে, আপনি কাঁদছেন কেন? কান্নাকাটি দিয়ে তো এই জট খোলা যাবে না। পাপিয়া তার হেঁচকি মেশানো কান্নার মধ্যেই বলে, তোমরা কি ভাবো ওই লোকটা খুব সুখে আছে? একমাত্র বাবা ছাড়া প্রত্যেকে ওকে দিন রাত অপমান অবহেলা করেছে। আমাদের কাছেও সম্মান পায় না। নিতান্ত বেহায়া আর লোভী বলে বিষয় আঁকড়ে পড়ে থাকে। ওর কথা আনছেন কেন টেনে? আমি তো আপনার মেয়ের কথা বলছিলাম। তুমি তো ওকে দু চোখে দেখতে পারো না। ও সেটা টের পায় বলেই তোমার সামনে আসে না। বোধহয় তুমি আছো বলেই চৌপর দিন কোথায় গিয়ে না খেয়ে বসে আছে। তাহলে আমার না আসাই ভালো। আমার কপাল। যা বলি তার উল্টো অর্থ হয়। আমি বলতে চেয়েছিলাম শ্বশুরকে অপছন্দ করো বলেই মুক্তিকেও তুমি সহ্য করতে পারো না। আমি ওভাবে ভাবিনি। আপনার যা খুশি হয় ব্যাখ্যা করতে পারেন। তবে আমার মনে হয় চোখের জলটা আমার উপর না খাটিয়ে আপনার মেয়ের ওপর খাটালে অনেক বেশি কাজ হতো।
চোখের জলের কথা বলছো বাবা? আমার চোখের জল ধরে রাখলে এতদিনে সমুদ্র হয়ে যেত। বাকি জীবনটা কাঁদতে কাঁদতেই যাবে। আমি বলি কি, তুমি মুক্তিকে জোর করে নিয়ে যাও। জোর করে মানে? চুলের মুঠি ধরে নাকি? দরকার হলে তাই করবে। নিয়ে গিয়ে বাসন মাজাও, কাপড় কাচাও, ঘর মোছাও, লাথি মারো, খুন করো, তবু ওকে নিয়ে যাও। তার মানে আমরা ওসব করি নাকি? লাথি মারি, খুনও করি? পাপিয়া অসহায়ের মতো বিহ্বল চোখে কিছুক্ষণ তাকিয়ে একরকম ছুটে পালিয়ে গেল। একথা ঠিক যে গোবিন্দর একটা খ্যাপাটে রাগ আছে। সেই চরম রাগটা উঠলে তার ভেতরটায় শুধু আগুন আর মাথায় মুহুর্মুহু বিস্ফোরণ হতে থাকে। কিন্তু এই রাগটা আর কারো তত নয় যতটা ক্ষতি করে তার নিজের। সে তখন কোনো কাজ করতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, শুধু ভেতরকার নিরুদ্ধ রাগে কাঁপতে থাকে। সত্যি হাত পা থরথর করে কাঁপছিল তার। একরকম টলতে টলতে মাতালের মতো সে বেরিয়ে এলো বাইরে। তারপর চণ্ডীমণ্ডপ ডানে রেখে সোজা বাস রাস্তার দিকে হাঁটা দিল। বাবু, বলি ও জামাই বাবু। গোবিন্দ দাঁড়ালো। পাগলটা না? সে তাকাতেই হাতছানি দিয়ে ডাকলো। এখন পাগলটার কাছে কেউ নেই। ফাঁকা চণ্ডীমণ্ডপে একা বসে আছে। যাবে না যাবে না করেও গোবিন্দ গেল তার কাছে। কি বলছো? কৃষ্ণকান্ত একগাল হেসে জিজ্ঞেস করে, বন্দোবস্তটা কিরকম হলো? এই চণ্ডীমণ্ডপটা কি আমাকে দিয়ে দিলেন ঘর জামাই? গোবিন্দ দাঁতে দাঁত চেপে বলে, সে পাত্র পাওনি। তাহলে কি হবে এখন? যতদিন পারো থাকবে, দুধ টুধ খাওয়াতে পারে কয়েকদিন, গায়ের থেকে চাপ দিলে থেকেও যেতে পারো। কৃষ্ণকান্ত একটু বিরস মুখে বলে, পাকা কাজ হলো না, বড্ড দোটানায় পড়ে গেলুম যে। আপনি তো ঘোরের লোক, একটা বুদ্ধি করতে পারেন না? আমার তত বুদ্ধি নেই। কৃষ্ণকান্তকে ভাবিত দেখালো। বলল, সুবিধার জায়গা নয়, মজা নেই, বড্ড ভ্যাত ভ্যাত করছে। তাই নাকি? তবে ইচ্ছেটা কি? এখানে পোষাবে না, আমার বাঁকা নদীর পোলই ভালো। ঘর জামাই যদি চণ্ডীমণ্ডপটা লিখে দিতে তাহলে বেশ হতো। এটা বেচে দিয়ে জিলিপি খেতুম। গোবিন্দ একটু ম্লান হেসে বলে, চলি হে, আমার আর সময় নেই। একটু দাঁড়ান বাবু, মাজায় বড় ব্যথা, একটু ধরে তুলবেন? উঠে কোথায় যাবে? একটু কষ্ট করে আমাকে পোলের কাছে পৌঁছে দিন। সরকার বাহাদুর আমার জন্যেই পোলটা বানালো, আমি দেখি শুনি কি না। ও তাই বুঝি? খুব মজা হয় সারাদিন, কত রগড় দেখতে পাই। বলতে বলতে নিজেই উঠে পড়ল কৃষ্ণকান্ত। একটু কোঁকিয়ে উঠল ব্যথায়। গোবিন্দ 5টা টাকা তার হাতে দিয়ে বললে, নাও, জিলিপি খেও। টাকাটা ছেঁড়া জামার পকেটে রেখে নেমে এলো কৃষ্ণকান্ত। ধুর শালা, এটা একটা বাজে জায়গা। শতরঞ্জি বালিশ কি আমাদের পোষায়? পোলের নিচে দিব্যি থাকি। বাবু, বিড়ি দেবেন একটা? নেই রে। বিড়ি ছাড়াও চলে কৃষ্ণকান্তর, বিড়ি পেলেও চলে। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে সে গোবিন্দর পিছু পিছু এগোতে লাগলো। গোবিন্দ মাঝে মাঝে তার দিকে ফিরে চাইছে। রাগটা কমে যাচ্ছে তার। ওকে আমার ঘু বৌমা? আপনার নয়তো কার আবার? বাড়িটা যে নরক বানিয়ে ফেলেছেন। এখন কে এসব পরিষ্কার করে বলুন তো? হাঁটতে তো একটু পারেন, আর উঠোনটুকু পেরুলেই তো পায়খানা। শয়তানি বুদ্ধি থাকলে কে আর কষ্ট করতে যায়, তাই না? বুড়ি খুব দুশ্চিন্তা মুখ নিয়ে বলে, এ তো মনে হয় বেড়ালটার কাণ্ড বৌমা। বেড়ালের আর খেয়ে দেয়ে কাজ নেই, আপনার ঘরে হাঁকতে এসেছে। লোক ডেকে পরিষ্কার করাতে পয়সা লাগে বুঝলেন? ঘর ভরা তো আর দাসী চাকর নেই। ছি ছি। বুড়ি আজকাল বড্ড ভয় খায়। সারাটা দিন মনে শুধু ভয় আর ভয়। কখন বয়সের দোষে কোন অকাজটা করে ফেলে তার ঠিক কি। এরা কেউ ছাড়বার পাত্রপাত্রী তো নয়। বাঘকে একেবারে পুড়িয়ে দেয়। বড় নাতনি নাচুনি এসে মাটির হাঁড়ির ভাঙা দুটো চারা আর এক খাবলা ছাই দরজার পাশে রেখে বলল, ও ঠাকমা, গুটা তুলে পিছনের কচু বনে গিয়ে ফেলে দিয়ে এসো। বুড়ি নাতনির দিকে চেয়ে বলে,
এই যে যাই। উঠোনে দাঁড়িয়ে বড় বউ পুতুল পাড়া জানান দিয়ে চেঁচাচ্ছে। দিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু কি নোলা বাবা! এটা দাও সেটা দাও, গুচ্ছের খাবে আর ঘর দর নোংরা করবে। সামলাতে যখন পারো না তখন খাওয়া কেন বাপু? কাল এই এক হাঁড়ি কলমি শাক গিলল, তখনই বুঝেছিলুম ঠিক পেট ছাড়বে। বুড়ি মন দিয়ে শুনছিল। গতকাল কলমি শাকই খেয়েছিল বটে, কিন্তু বুড়ির গলায় তত জোর নেই যে পাল্টা চেঁচিয়ে সবাইকে জানাবে কলমি শাক ছাড়া আর কোনো পদই তাকে দেয়া হয়নি। নাচুনি চাপা গলায় বলে, তাড়াতাড়ি করো ঠাকমা, দেরি করলে আরো বকবে। এই যে যাই। মাথাটা আজ বসে নেই, কেমন যেন পাক খাচ্ছে। শরীর কিছুতেই খাড়া হতে চায় না। বুড়ি চৌকি থেকে নেমে নোংরাটার সামনে উবু হয়ে বসল। তারপর নাতনির দিকে চেয়ে বলে, এটা বেড়ালের কাণ্ড নয়? তুই বলতো। বেড়ালগুলোকে ঢুকতে দাও কেন? ঢুকবে না কেন বাবা? কোন আগুল দিয়ে আটকাবো? এ যে খোলা ঘর। বুড়ি নোংরাটা চেয়েছে মাটির সরায় তুলল। কচুবনটা যে কত দূর বলে মনে হয়। খিল ধরা হাঁটু আর টলমলে মাথা নিয়ে অতদূর যাওয়া মানে যেন তেপান্তর পার হওয়া। মেলা পাপ জমেছে বাবা, পাহাড় সমান। সব ক্ষয় করে যেতে হবে। উঠোন পেরিয়ে পুকুরের ধারে সেই কচুবন যেন এক অফুরান মরুভূমি। বয়সকালে বুড়ি এই উঠোনেই উদু খোলে সর্ষে গুঁড়ো করত, ঢেকিতে পাট দিত, পাঁজা পাঁজা বাসন মেজে নিয়ে আসতো ঘাট থেকে। সেই শরীরই তো এইটে, সেই উঠোন। কিন্তু আজ আর বনিবনা নেই কারো। শরীরের সঙ্গে না, উঠোনের সঙ্গেও না, কচুবনের সঙ্গেও না। ঢেকি ঘর উঠে গেছে, উদুখোল বিদায় হয়েছে। ঘরবাড়িতে ধরেছে ক্ষয়। দুই বউয়ের তিন সংসার। তারা পালা করে পোষে। না পুষলে পাড়ায় নিন্দে হবে বলেই বোধহয় পোষে। নইলে গু মুত মরা ইঁদুর আবর্জনার মতো তাকেও ফেলে দিত আস্তা করে। বড় বউ মাঝে মাঝে মুখের সামনে হাত নেড়ে নেড়ে বলে, এখন তো রসমজে পষ্টুমী হয়েছেন, যখন বিয়ে হয়ে নতুন বউ হয়ে এসেছিলুম তখন কম ঝাল ঝেড়েছেন। উঠতে খোটা বসতে খোটা। আর কি মুখ বাবা, কি অন্তর টিপ্পনি! চোখের জলে বিছানা ভিজত আমার। সংসারে একতরফা কিছু হয় না বুঝলেন। এখন দান উল্টে গেছে। উঠোনটা পেরোতে পারল কি করে তা জাম গাছটার তলায় দাঁড়িয়ে ভেবে পাচ্ছিল না বুড়ি। বুকটা এত ধড়াস ধড়াস কাঁপছে যে এখনই না আবার মূর্ছা হয়। চোখে এই দিনের আলোতেও কেমন আধার ঘনিয়ে এলো। কুঁচো হয়ে হাঁটার বড় কষ্ট। মাজার ব্যথায় কতকাল সোজা করতে পারেনি শরীরটাকে। এমন হাঁফ ধরে গেছে যে জামতলার আগাছার মধ্যেই বুড়ি ঝপ করে বসে পড়ল। গাছের গায়ে হেলান দিয়ে চোখটা বোজে। হাতে মাটির চারায় নিঘিন্নে মল। তবু বুড়ি আর ঘেন্না পায় না। দিনরাত এসব নিয়ে মাখামাখি। ঘেন্না করবে কাকে? আজকাল বেশিক্ষণ চোখ বুজে থাকলে একটা ভয় হয়, মরে গেলুম নাকি। ঘুমানোর সময় মনে হয়, আর যদি না উঠি। মরার পর কেমন হবে সব, তার চিন্তাও পেয়ে বসে বুড়িকে। যমদূতরা এসে তো ধরবে সব গাজি গাজি করে। তারপর টানতে টানতে বৈতরণী পার করাবে, নিয়ে গিয়ে হাজির করবে যমরাজার সামনে। তখনই বুড়ি পড়বে বিপদে। কি জিজ্ঞেস করে না করে কে জানে বাবা। এদিকে ছেলেরা যে শ্রাদ্ধ শান্তিটাও ভালো করে করবে এমন ভরসা হয় না। শ্রাদ্ধ শান্তি ঠিক মতো না হলে আত্মাটাও বড্ড খাবি খাবে। বুড়ি গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে চোখ বুজে কোথা থেকে কোথায় চলে যাচ্ছিল। খানিক অন্ধকার, খানিক আবছায়া, খানিক হিজিবিজি, ঝুলকালি, কি সব যেন চোখের সামনে। মাথায় আজকাল অবাক অবাক সব চিন্তা আসে, ছবি আসে। বুড়ি একটু বাদে চোখ খুলে চাইল। চোখের পাতাটা খুলতেই যেন কষ্ট। বাকি পথটা আর দাঁড়ানোর চেষ্টা করল না বুড়ি। হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে কচুবনের কাছে এসে নোংরাটা ফেলল। কতকাল যে স্নান করে না খেয়ালই নেই। আজকাল কেউ তো আর চান করিয়ে দেয় না। কুয়ো থেকে জল তুলে চান করবে তার কি সাধ্যি। সামনে পুকুরটা দেখে বড় লোভ হলো। একটু ডুব দিয়ে নিলে কেমন হয়। কিন্তু পারবে কি?
তালগাছের বাঁধানো ঘাটে পা ঠিক রাখা মুশকিল, আর এই পুকুরের ধারেই ডুব জল। বুড়ি ভাবে, সাঁতার তো জানতুম, কিন্তু সে জানা কি আর কাজে দেবে? আজকাল বড় ভয় করে, সব কিছুকে বড় ভয় করে। বুড়ি বসে আর একটু জিরোলো, গলাটা শুকিয়ে আছে তেষ্টায়। কিন্তু ফিরে তাকালেই আবার তেপান্তরের মাঠ মনে হয় উঠানটাকে। কত দূরে সব সরে যাচ্ছে, ঘর, মানুষজন, ছেলে মেয়ে। বুড়ি চোখ বোজে, হাজারো স্বপ্নের বৃষ্টি মাথায় ঝরে পড়তে থাকে। ও ঠাকমা, জঙ্গলে বসে কি করছো তখন থেকে? ঠাকমা! এই একটি মাত্র নাতনি নাচুনি তার যা একটু খোঁজ খবর নেয়। কাছে বেশি আসে না, এলে মা বকবে, তবু একটু টান আছে, একটু মায়া। বুড়ি কথা বলতে গিয়ে দেখলো গলায় যেন স্বর নেই। কিছুতেই একটা কথা গলায় তুলে আনতে পারল না বুড়ি। ও ঠাকমা, এমন করছো কেন? ঘরে যাও। বুড়ি চোখ বুজে ভাবলো, মরে গেছি নাকি? ছেলেরা ঠিকমতো শ্রাদ্ধটা করবে তো? শ্রাদ্ধ করে বড় ছেলে, তা বুড়ির বড় ছেলে হলো বিষ্টু। তাকে কি খবরটা ঠিক মতো দেবে এরা? মুখাগ্নি তো সে আর পেরে উঠবে না। অতটা রাস্তা খবর পেয়ে আসতে আসতে মরা বাসি হবে। না, বাঁচাটা যেমন ভালো ছিল না, মরাটাও তেমন ভালো হলো না বুড়ির। ও ঠাকমা! কাকে ডাকছে ছুরিটা? মরে পড়ে আছে এখানে, দেখতে পায় না নাকি? কানে ঝিঝি ডাকছে, হাত পা সব ঠান্ডা মেরে গেছে, বুকখানা যেন পাথর, আর মাথাটা অন্ধকার। ও ঠাকমা, ঠাকমা গো, ওঠো না! বলে গায়ে ধাক্কা দেয় নাচুনি। বুড়ি দেখলো, না, এখনো মরেনি সে। ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। একখানা কাকলাস হাত বাড়িয়ে মাটিতে ভর রাখলো। একটা শ্বাসও পড়ল ফোঁস করে। ও ঠাকমা, তোমার কি হয়েছে? বুড়ি নাতনির দিকে চেয়ে মুখখানা মায়ায় ভরে দেখল। কত কাছে, কিন্তু কত দূরে। বলল, একটু ধন্দ লেগেছিল রে, এখন ঠিক আছি। ধরে তুলবো তোমায়? ঘেন্না পাবি না তো? বাহ, তোমাকে আবার ঘেন্না কিসের? মা বকবে বলে, নইলে তোমার ঘর তো রোজ আমি পরিষ্কার করতে পারি। অত জুড়িয়ে দেওয়া কথা বলিস নি রে, ওতে মায়া বেড়ে যায়। এখন আমাকে শক্ত করে ধরো তো, তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। নাচুনি ধরে ধরে ঘর অব্দি নিয়ে গেল। একটা ভেজা ন্যাতা এনে দিল ছুটে গিয়ে। ও ঠাকমা, বউয়ের জায়গাটা লেপে দাও, নইলে বকুনি খাবে। দি, বলে বুড়ি উবু হয়ে বসল। মনটা বড় চঞ্চল হয়েছে। মুখাগ্নি কে করবে, শ্রাদ্ধটা হবে কিনা, এসব ভেবে ভেবে বড্ড উচাটন লাগছে। বিষ্টু যদি সময় মতো খবর না পায়, তাহলে কি হবে? এদের মোটে গা নেই যে। উঠোনের রোদে বাচ্চারা খেলছে, তারই মধ্যে কে একজন চটি ফটফটিয়ে উঠে এলো দাওয়ায়। বুড়ির মেজ ছেলে কৃষ্ণপদ। আজও ঘরে হেগে ফেলেছ শুনলাম। বুড়ি সভয়ে চেয়ে থাকে ছেলের দিকে। এদের মুখ চোখের চেহারা মোটেই ভালো নয়, কেমন যেন রাগ রাগ ভাব। কখন যে বকাঝকা করবে তার কোনো ঠিক নেই। না বাবা, সে একটা বেড়ালের কাণ্ড। কৃষ্ণপদ মহাবিরক্ত গলায় বলে, এ বাড়িতে বাস করাই যে কঠিন করে তুললে, এরকম হলে তো মুশকিল দেখছি। বুড়ির বুক গুড়গুড় করতে থাকে, কি বলবে তা ভেবে পায় না। কথার বড় ফের থাকে। কখন কোন কথায় লোকে দোষ ধরে তার কিচ্ছু ঠিক নেই। এরকম চললে আর দাওয়ায় কিন্তু জায়গা হবে না। গোয়াল ঘরটা খালি পড়ে থাকে, ওটায় গোবর দিয়ে দেবক্ষণ, ওটাতেই শুয়ে থেকো। বুড়ি তেমনি চেয়ে থাকে। গোয়াল আর এর চেয়ে খারাপ কি হবে? বুড়ি মাথা হেলিয়ে সম্মতি জানালো। কৃষ্ণপদ ঘরে গেল। বুড়ি বিছানায় উঠে একখানা কাঁথা টেনে গায়ে দিয়ে বসল। কখন শীত করে, কখন হাঁসফাঁস করে ভেতরটা, তার কিছু ঠিক নেই। আজ কি দিয়ে ভাত দেবে এরা? মুখে বড্ড অরুচি, কিন্তু পেটে খিদে থাকে।
একটু লেবু হলে দুটি খাওয়া যেত। বেড়ালটা ঘরে এসে একখানা ডন দিয়ে লাফিয়ে বিছানায় উঠল। রোজই ওঠে, তাড়ালেও যায় না। তা ওঠে উঠুক, একটা প্রাণ তো। কাছাকাছি আরেকখানা বুকও ধুকপুক করছে জানলে কেমন যেন একটু ভরসা হয়। বেড়ালটার দিকে চেয়ে বুড়ি বলে, আজ বড় জ্বালিয়েছিস মুখ পুরি। বেড়ালটা চোখ মিটমিট করে ফের কাঁথাখানির মধ্যে আরামে পুটুলি পাকিয়ে চোখ বুঝল। বড্ড মায়া। নাত জামাই ৫টা টাকা প্রতিবারেই হাতে গুজে দিয়ে যায়। বুড়ি সেই টাকাটা পরে আর খুঁজে পায় না কিছুতেই। বালিশের তলায় না, তোশকের তলায় না, চাদরের তলায় না, আঁচলে বাঁধা না। কাউকে জিজ্ঞেস করা মহাপাপ। জিজ্ঞেস করলেই বলবে চুরি করেছি নাকি। পরশু না কবে যেন এসেছিল নাত জামাই। টাকাটা সেই থেকে খুঁজছে বুড়ি, পাচ্ছে না। পাবে না জানা কথা। টাকা দিয়ে কিছু করেও উঠতে পারবে না সে। তবে ঘাট খরচার অভাবে গরিব গুরবোরা যেমন মরা না পুড়িয়ে মুখাগ্নি করে জলে ফেলে দেয়, তার বেলাতেও যেন ছেলেরা অগ্নিধারা না করে তার জন্যই কেষ্ট আর হরির হাতে টাকাগুলো দেওয়ার ইচ্ছা ছিল বুড়ির। হলো না। ঘাট খরচাটা পেলে আর মরা নিয়ে হেলাফেলা করতে হতো না। দুপুরবেলায় বুড়ি ঘুমোচ্ছিল। নাচুনি এসে চাপা গলায় ডাকলো, ঠাকমা, ও ঠাকমা। কে রে? তোমাকে গোয়াল ঘরে পার করবে বলে গোয়াল পরিষ্কার হচ্ছে যে, রাখাল ছেলেটা ঝাটপাট দিচ্ছে। বুড়ি নাতনির দিকে চায়। তোর কি তাতে কষ্ট হবে রে ভাই? গোয়ালে কি তুমি একা থাকতে পারবে? ভয় করবে না? যেখানে ফেলে রাখবে সেখানেই পড়ে থাকবো মা। আর কদিনই বা। কিন্তু তোর কি মনে কষ্ট হবে তাতে? বল না। কষ্ট হবে না? গোয়ালঘর সেই কত দূরে, রান্নাঘরের পেছনে। ওখানে আম গাছটায় ভূত থাকে যে। কত ভূত এ বাড়িতে, আমি রোজ দেখি। বলো কি গো? ওই যে লেবুতলায় রোজ নিশুত রাতে ভূত আসে। তোর দাদু, জ্যাঠা দাদু, আরো কত। ও মা গো! ভয় পাসনি? ভয়ের কি? যখন বুড়ি হবি তখন দেখবি তুই ভূতের দলেরই হয়ে গেছিস। গোয়াল ঘরে কিন্তু কাকড়া বিছে আছে, আর মশা। সে জানি। আমাকে কম হুল দিয়েছে বিছে, তখন একটা গরু ছিল। রোজ পরিষ্কার করতে যেতুম তো। বড় কাকার সঙ্গে বাবার খুব ঝগড়া হলো দুপুরে খাওয়ার সময়। বাবা গোয়াল ঘরের টিন আর খুঁটি বিক্রি করবে বলে ঠিক করে রেখেছিল। তুমি থাকলে তো আর তা হবে না, তাই রেগে গিয়েছে। তাই বুঝি কোন ভাবে যে রাখবে আমাকে তা ঠিক পাচ্ছে না। এ বাড়ি আমার শ্বশুরদের ৩-৪ পুরুষের ভিটে ছিল। এখনো নিশুত রাতে তারাই আসে, দেখে যায় আমার কেমন হেনস্থা হচ্ছে। তোমার কান্না পাচ্ছে ঠাকমা? কান্না? না, আজকাল আর কেন কান্না আসে না বলতো? চোখে এক ফোঁটা জল নেই, শুধু কেবল সারাদিন ভয় ভয় করে। কেবল ভয় লাগে। আগে যে কত কাঁদতুম, চোখে কত জল ছিল তখন। আজকাল ওরা চোখে জলও নেই। নাচুনি চলে যাওয়ার পর বুড়ি ভাবতে বসল। গোয়ালঘর কি এর চেয়ে কিছু খারাপ হবে? না বাবা, গোয়ালঘরই তো ভালো মনে হচ্ছে। অন্তত একটু চোখের আড়াল হয়ে তো থাকতে পারবে। বেড়াগুলো এতদিনে আর বুঝি আস্ত নেই। চালের টিনেও ফুটো ছিল। তা হোক বাবা, বাক্যের বিষ যদি তাতে কিছু কমে। গোয়ালের কথা ভাবতে ভাবতে বেলাটা গেল আজ। নিশুত রাতে রোজই ঘুম ভাঙে। আজও বুড়ি উঠে বসল। মেটে হাঁড়িতে পেচ্ছাপ করতে বসে খোলা জায়গাটা দিয়ে চোখ গেল লেবুতলাটার দিকে। বুকটা কেঁপে উঠল হঠাৎ। ভুল দেখছে নাকি? লেবুতলা থেকে একটা ছায়ামূর্তি যে উঠে এলো বারান্দায়, এদিকেই আসছে। বুড়ি বুঝলো এবার ডাক এসে গেছে, ওই নিতে এসে গেছে তাকে। বুড়ি কাঁপা গলায় আবার বলে উঠল, খাবি বাবা জমদূত? খাবি আমায়? দাঁড়া বাবা,
এরা সব কি করতে কি করবে তার ঠিক নেই। ও হরি, ও কেষ্ট, তোরা একটু বিষ্টুকে খবর পাঠাবি তো? মুখাগ্নি না হলে যে আত্মা বড় কষ্ট পায়। শ্রাদ্ধ তো সে ছাড়া কেউ করতে পারবে না। বলি, ও হরি। মা। এ ডাক গত 100 বছরেও যেন শুনতে পায়নি বুড়ি। খানিক হাঁ করে থেকে বলে, ভুল হয়নি তো বাবা? মা বলে ডাকছো? মা, আমি বিষ্টু। আবার বোধহয় স্বপ্নই দেখছে। আজকাল কত হিজিবিজি যে দেখে। কে বললি? সত্যি বিষ্টু তো? হ্যাঁ মা। তোকে ওরা খবর পাঠিয়েছে নাকি? আমি তবে কখন মরলুম বলতো? অনেকক্ষণ মরেছি নাকি? মরা বাসি হয়নি তো? বিষ্ণুপদ একটু চুপ করে থেকে বলে, তুমি মরনি মা। বুড়ো বয়সে ওরকম ভীমরতি হয়। একটা টর্চের ফোকাস মেরে চারদিকটা দেখে বিষ্ণুপদ বলল, তাহলে এখানেই থাকতে হচ্ছে আজকাল? বুড়ি একটু ধাতস্থ হলো এবার। কাঁপা গলায় বলে, হো বিষ্টু, হঠাৎ এই মাঝরাতে এলি কেন বাবা? খারাপ খবর নেই তো? না মা, বাসেই তো উঠলুম বিকেলের পর। নাটাগড়ে বাস বদলাতে হলো। তার উপর আবার সেই বাসের চাকা খারাপ হলো মাঝ রাস্তায়। এই এসে নামলুম। হো বিষ্টু, কোথায় বসাবো তোকে বাবা? এসব ভাগামোতা বিছানা, এখানে তো বসতে পারবি না বাবা। ওদের সব ডেকে তুলি। না মা, তোমাকে তো ঘরের বার করেছে দেখছি। আমার সঙ্গে কি আর ভালো ব্যবহার করবে? ওদের কাছে তো আশা নয়, তোমার কাছেই আশা। বিছানাতেই বেশ বসতে পারবো। প্রবৃত্তি হলে তাই বোস বাবা। বুড়ো বয়সে আর কিছু ধরে রাখতে পারি না। বাজে পেচ্ছাপ হয়ে যায় আপনা থেকেই। কত কথা শুনতে হয় সেজন্যে। তাই এবার ভালো ব্যবস্থা হয়েছে। গোয়াল ঘরে গিয়ে শান্তিতে থাকবো। এরপর গোয়াল ঘরও আছে মা? তোমার ভোগান্তি দেখছি শেষ হয়নি। টর্চখানা তোর মুখের দিকে একটু তুলে ধরতো, দেখি মুখখানা। কতকাল দেখিনি, ভালো করে মনেও পড়ে না। এ মুখ কি দেখতে আছে মা? কত পাপ করেছি। খুব বুড়ো হয়ে গেছিস নাকি বাবা? কি সুন্দর রাজপুত্রের মতো চেহারা ছিল তোর। ও কথা আর বলো না মা, শুনলে গা যেন রি রি করে। শুনলুম গোবিন্দ তোমার কাছে খুব আসে টাসে। খুব আসে। সোনার চাঁদ ছেলে, বুক ভরা দয়া মায়া। বিষ্ণুপদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হ্যাঁ মা, খুব ভালো। বুড়ির একখানা কঙ্কালসার হাত বিষ্ণুপদর পিঠে মাকড়সার মতো ঘুরে বেড়াচ্ছে। বিষ্ণুপদ দু হাতে মুখখানা ঢাকে। হো বিষ্টু, কথা কইছিস না যে? আমার যে কথা শুনতে বড় ভালো লাগে। নিঃসাড়ে পড়ে থেকে কতবার মনে হয় মরে গেছি বুঝি। তোমার কাজটিতে যদি বাকি জীবনটা থাকি মা, তাহলে কেমন হয়? বিশ্বাস হওয়ার মতো কথাই নয়। বুড়ি থরথর করে কেঁপে উঠে বলে, মানিক আমার, সোনা আমার, ভোলাচ্ছিস বুঝি? নইলে ঠিক আমি স্বপ্নই দেখছি। বিষ্ণুপদ ফিসফিস করে বলে, বড় ইচ্ছে করে মা। যখন ছোটটি ছিলি, যখন শুধু মায়ের ধন ছিলি, তখন মায়ের বুকেই জায়গা হয়ে যেত। এখন তো কত কি হয়েছিস বাছা! বউয়ের স্বামী, ছেলেপুলের বাবা, জামাইয়ের শ্বশুর, কেমন ধারা সব হয়ে যায় বলতো। বিষ্ণুপদ টর্চ জেলে জেলে ঘরখানা দেখে। কুসুমপুরে তার পাকা বাড়ি, ক্ষেত খামার, টাকা পয়সা। টর্চের আলোয় সে তার সব ঐশ্বর্যের অর্থহীনতা দেখতে পায় যে। একটা কুকুর দরজায় এসে দাঁড়িয়ে থেকে ফিরে গেল। এদিকটায় বেড়া নেই, দরজার ঝাঁপ নেই। বিষ্ণুপদ টর্চ নিভিয়ে আরেকটা দীর্ঘশ্বাস ফেলল। মা, তুমি শুয়ে পড়ো, আমি কাজটিতেই বসে থাকি। ঘুম কি আসে বাবা?
কতবার ঘুম ভেঙে উঠে উঠে দেখি ওই লেবু ঝোপের দিকটায় নিশিত রাতে তোর বাবা আসে, জ্যাঠা আসে, আরো কারা সব যেন আসে। ও বিষ্টু, একটু মা বলে ডাকতো। মা, মা গো, এবার শুয়ে একটু ঘুমাও। তুই কি করবি? কিছু খাসনি তো? খিদে পায়নি? না মা, বাস থেকে নেমে হোটেলে খেয়ে নিয়েছি নাটাগড়ে। তুমি এবার ঘুমাও। পালাবি না তো ঘুমালে? ও বিষ্টু, পালাবো না। আজ বড় ঘুম জড়িয়ে আসে কেন চোখে? বুড়ি ভালো করে বালিশে মাথা না রাখতেই রাজ্যের ঘুম নেমে আসে চোখে। শরীরটা মুড়ে একটুখানি হয়ে বুড়ি আজ ঘুমোয়। বুকটা ঠান্ডা লাগে বড়। বিষ্টু এসে গেছে। বুড়ির তবে মুখাগ্নি হবে, শ্রাদ্ধ হবে। যমরাজের কাছে গিয়ে আর হেনস্থা হতে হবে না। বিষ্ণুপদ টর্চ জেলে দেখতে পেল তার মায়ের মুখে ব্যথা বেদনার অনেক আঁকিবুকি, গভীর সব রেখা। তবু ঠোঁটে একখানা কি সুন্দর ফোকলা হাসি ফুটে আছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ঘর জামাই এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আমরা নতুন উপন্যাস নিয়ে আবার হাজির হব। নতুন উপন্যাস আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।